নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী, দি বং ইঞ্জিনিয়ার। আপনারা দেখছেন বাস্তুকার ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত। যদি এখানে কেউ আমার অলরেডি যারা সাবস্ক্রাইবার হয়ে আছেন তারা আসেন, আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও করার। আজকের যে আলোচনা করব সেটা গুরুত্বপূর্ণ এই কারণ এইটা সম্পর্কে কোথাও কিন্তু কোনো চর্চা হয় না। ল্যাপিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই ল্যাপিং করে থাকি, সেটা কলাম হোক কি বিম কি স্ল্যাব হোক, ল্যাপিং করা একটা মাস্ট। কেননা কখনোই এত বড় লম্বা রড পাওয়া যায় না যেটা আমরা একবারে পুরো একদম কাজটাকে করে নিতে পারবো। কাজে ল্যাপিং করা বাধ্যতামূলক। এখন ল্যাপিং করা দুভাবে যেতে পারে। জেনারেলি আমি তিনভাবে দেখাচ্ছি, তার একটা কারণ আছে। জেনারেলি যেটা হয় হলো বন্ড লেংথ যেটা আমার দরকার হচ্ছে, যেটুকুনি আমার ডেভেলপমেন্ট লিঙ্ক দরকার হচ্ছে সেইটুকুনি প্রোভাইড করা, অর্থাৎ কনভেনশনাল যে ল্যাপিং আমরা করে থাকি। দ্বিতীয়টা হলো ওয়েল্ডিং এবং তৃতীয়টা হলো মেকানিক্যাল কাপলিং। জেনারেলি আমরা কনভেনশনালি ওয়েল্ড করে থাকি না। কনভেনশনালি আমরা সবসময় যেটুকুনি বন্ড লেংথ আমরা দরকার সেইটুকুনি আমরা দিয়ে দিই। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে মেনলি ল্যাপিং করা হয় হলো ওয়েল্ডিংয়ের মাধ্যমে, এবং কিছু কিছু জায়গায় করা হয় হলো মেকানিক্যাল কাপলিং ইউজ করে, যেখানে আমার ল্যাপিং করার প্রভিশন নেই বা ল্যাপিং করার থেকে মেকানিক্যাল কাপলারকে ইজিলি অ্যাভেলেবেল বা বিভিন্ন কারণে দরকার হয়ে পড়ে। এখন আমরা জানি ল্যাপিং ঠিকভাবে করাটা কেন গুরুত্বপূর্ণ। এক তো ঠিকভাবে যদি আমরা ল্যাপিং না করি তাহলে আমার যে রডটা ইউজ করছি, দুটো রডের যে আমরা জয়েনিং করছি অর্থাৎ ল্যাপিংয়ের মাধ্যমে, সেখানে বন্ড স্ট্রেস যেটা দরকার আমরা সেই রিকোয়ার্ড বন্ড স্ট্রেস পাবো না, অর্থাৎ বন্ড স্ট্রেংথটা আলটিমেটলি পাবো না। কেননা আমরা যদি প্রপার ওয়েতে ল্যাপিংটা না করি, মানে প্রপার লেন্থ না দিই, তাহলে যতখানি স্ট্রাকচারটার স্ট্রেস নেওয়ার কথা অ্যাজ পার ডিজাইন, ততখানি যদি স্ট্রেসড হয়ে যায় তাহলে কিন্তু কখনোই ওই স্ট্রাকচারটা কিন্তু সেই স্ট্রেসটাকে ট্রান্সফার করতে পারবে না বা ওই লোডটাকে ট্রান্সফার করতে পারবে না। যেভাবে আমরা বুঝলে জিনিসটাকে সোজা মনে করছি সেইভাবে ধরে নিতে পারি। যদি কম থাকে তাহলে কি হবে, ফেল করবে। ফেল করার থেকেও গুরুত্বপূর্ণ হলো কীভাবে ফেল করবে সেটা। আমরা জানি আমরা রিইনফোর্সমেন্ট কিন্তু মেনলি ইউজ করি হলো টেনসাইল স্ট্রেস নেওয়ার জন্য, কখনো কম্প্রেসিভ স্ট্রেস নেওয়ার জন্য ইউজ করি। যেখানে কিনা আমরা বিমের ডেপথ রেস্ট্রিক্ট করতে চাই সেখানে তো অবশ্যই কম্প্রেশন নেওয়ার জন্য ইউজ করি, এবং কলামের ক্ষেত্রে তো কম্প্রেশন নেওয়ার জন্যই মেনলি রডকে আমরা ইউজ করে থাকি। এখন আমাদের যখন ডিজাইন করি কোনো, আমাদের টার্গেট থাকে হলো সবসময় ডাকটাইল ফেলিওর করার, কখনোই কিন্তু ব্রিটেল ফেলিওর আমরা চাই না। আরসিসির মেন কনসেপ্টই এটা, কেননা কংক্রিটটা নিজে এনাফ স্ট্রং কম্প্রেশন নেওয়ার জন্য। আমরা রিইনফোর্সমেন্ট মেনলি দিই হলো যাতে সে ডাকটিলিটিটা প্রোভাইড করতে পারে। এবার যদি আমরা অ্যাডেকুয়েট লেন্থ না দিই ল্যাপিংয়ে, বা কোনো কারণে যদি আমার ল্যাপিংয়ের জায়গাটা ফেল করে, তাহলে কী হবে? তাহলে কিন্তু আমার কখনোই ওখানে ডাকটাইল ফেলিওর সম্ভব না। তার কারণ ডাকটাইল ফেলিওর তখনই হবে যখন আমার যে পরিমাণ রিইনফোর্সমেন্টটা দিয়েছে সেটা আমার লোডটা নিতে পারছে না বলে সে স্ট্রেসড হয়ে যাচ্ছে, তাই জন্য যে ফেলিওরটা হচ্ছে তখন ডাকটাইল ফেলিওর হচ্ছে। খুব ভালোভাবে বোঝাতে গেলে সহজে, যদি একটা প্লাস্টিক আমরা হাতে নিই, সেটাকে টানি, সেটা কিন্তু প্রথমে আস্তে আস্তে বড় হতে থাকবে, একটা সময় পরে সেটা ছিঁড়ে যাবে। এটাই হচ্ছে তার ডাকটাইল ফেলিওরের নেচার। মানে যদিও এটা প্র্যাকটিক্যালি খুব টেকনিক্যালি বলতে গেলে হচ্ছে হলো প্লাস্টিসিটির জন্য, মানে সেটা প্লাস্টিক রেঞ্জে চলে যাচ্ছে, তারপরে সেটার ফেলিওর হচ্ছে, কিন্তু ধরে নিতে পারি ডাকটিলিটি কিছুটা এরকমই। এবার যদি ব্রিটেল ফেলিওরের কথায় আসি, ভাবা যাক আমরা ওই চিপসের প্যাকেটটাকে নিলাম না, কিন্তু তার ভিতরে চিপসটা আছে, সেটাকে নিলাম হাতে মুঠো নিয়ে এরকমভাবে চিপে দিলাম, তাহলে কি হবে? তাহলে মুড়মুড় করে কিন্তু চিপসগুলো ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। এটাই হলো ব্রিটেল ফেলিওর। ব্রিটেল ফেলিওর কিন্তু তখন আমার স্ট্রাকচারে অটোমেটিক্যালি ইনডিউস হয়ে যাবে যখন আমার বন্ডটা কিন্তু ফেল করবে। ল্যাপিং যদি ইনঅ্যাডেকুয়েট হয়, অর্থাৎ যে পরিমাণ স্ট্রেস আমার ওখানে নেওয়ার দরকার ছিল রডটার, তার আগেই আমার যেখানে বন্ডটাই ফেল হয়ে গেল, তার মানে ওখানে আমার যে রিইনফোর্সমেন্ট আছে সেটা আর কোনো কাজে লাগলো না। আমার কিন্তু সেখান থেকে স্ট্রাকচারটার একটা ব্রিটেল ফেলিওর হওয়ার অটোমেটিক্যালি চান্স চলে আসবে, এবং হুইচ ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। মানে যদি ধরা যাক আমার উপরের এই স্ল্যাবটা ভেঙে পড়তে পারে, এখন যদি সেটা ডাকটাইল ফেলিওর হয়, আমি কিন্তু একটা সুযোগ পাবো, এই রে ক্র্যাক করছে পালাই। কিন্তু যদি সেটা ওরকমভাবে ক্র্যাক না পড়ে তাহলে কী হবে? যদি সেটার ব্রিটেল ফেলিওর হয়, আমার তো মাথার উপরে ভেঙে পড়বে, আমি সুযোগই পাবো না। মানে একদম পপকর্ন তো হবো না, চিড়ে হয়ে যাবো চিপ দিয়ে। তো আমরা ব্রিটেল ফেলিওরটা চাইবো না।
আমরা সাইটে এখন অনেকেই কিন্তু ওয়েল্ডিং করিয়ে থাকি, স্পেশালি সেই সব জায়গায় করিয়ে থাকি যেখানে আমাদের অ্যাডেকুয়েট রডের লেন্থটা কিন্তু পাওয়া যায় না ল্যাপিং করতে গিয়ে। ধরা যাক কোনো একটা স্ল্যাব আছে যেটা অলরেডি হয়ে আছে, তার উপরে রড বেরিয়ে আছে কলামের, আমরা এবার নতুন করে তার উপরে কলামটার কাস্টিং করবো, অর্থাৎ হয়তো একতলা বাড়ির আমরা দোতলা করবো, কিন্তু রড একটাই কম বেরিয়েছে যে আমরা সেখানে যতখানি ল্যাপ লেন্থের জন্য দরকার লেন্থ সেটা আমরা পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমরা জেনারেলি ওয়েল্ডিং করে থাকি, কেন ওয়েল্ডিং খুব সহজে করা যায় এবং লোকালি সেটা অ্যাভেলেবেল থাকে, মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল। সে শহরাঞ্চল হলে তো এমনি অ্যাভেলেবেল, গ্রামাঞ্চলেও প্রচণ্ডভাবে ওয়েল্ডিং কিন্তু এখন হয়। এই যে ওয়েল্ডিংটা করছি আমরা জেনারেলি যেটা টেন্ডেন্সি থাকে হলো একটা ছোটো ছোটো স্পটের মতন ওয়েল্ডিং করে দিই, যাকে আমরা বলি ট্যাক ওয়েল্ডিং। এই ট্যাক ওয়েল্ডিংটা কিন্তু একদম করা ঠিক নয়। ডেভেলপমেন্ট লেন্থের যে ব্যাপারটার জন্য আমরা অ্যাকচুয়ালি র্যাপিং করে থাকি, সেটাকে যদি আমরা এইভাবে ওয়েল্ডিংয়ের মাধ্যমে প্রোভাইড করতে থাকি, সেক্ষেত্রে ট্যাক ওয়েল্ডিং কখনোই নয়। কেননা ওই ছোটো ছোটো ট্যাক ওয়েল্ডিং যদি আমরা করি, সেগুলো কিন্তু সেই পরিমাণ লোড ট্রান্সফার দুটো রডের মধ্যে করতে পারে না, যেটা অ্যাকচুয়ালি ওই রডটার করতে হতো। এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের যে রডটা আমরা ইউজ করি তার যে ইল্ড স্ট্রেস সেটা প্রায় এখন 500 নিউটন পার mm স্কোয়ার বা 500 MPa, মার্কেটে 550 MPa রড পাওয়া যায়, 600ও পাওয়া যায়। আমি সেটা নিয়ে এখন আসছি না, কেন 600 mm স্কোয়ার পার mm স্কোয়ার নিউটন যেই রডের স্ট্রেস হয়, 600 MPa যেই রডের মধ্যে আমরা স্ট্রেস এখন মার্কেটে পাচ্ছি, মানে যেমন সেই মোবাইলের মেগাপিক্সেল বাড়ছে না ক্যামেরার, সেরকমভাবে রডের সবাই ইল্ড স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে। সেটা খুব ক্ষতিকারক। আমরা রড যদি স্ট্রাকচারের মধ্যে দিয়ে স্ট্রাকচারটা নেচারটাকে ডাকটাইলি না করতে পারলাম, তাহলে স্ট্রাকচারের রড দিয়ে কোনো লাভ নেই এবং সেটা অত্যন্ত ক্ষতিকারক। তাই জন্য আমি কখনোই বেশি হাই স্ট্রেংথের দিকে আমি যাব না অ্যাট দি স্যাক্রিফাইস অফ দি ডাক্টিলিটি। আমার মনে হয় FE 500D বা 550D যথেষ্ট ভালো। আমি কেন যাব না সেটা নিয়ে অন্য আরেকদিন অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকের মূল টপিকে আসা যাক। এই যে আমরা ওয়েল্ডিংটা করছি, ছোটো ছোটো ট্যাক ওয়েল্ডিং করছি, এটা এই কারণে স্ট্রেসটা নিতে পারবে না, যেটা বলছিলাম একটা রডের কিন্তু যে ইল্ড স্ট্রেস পারমিসেবল সেটা কিন্তু অনেক বেশি, প্রায় 500 MPa বা 550 MPa, ধরেই নিই 500 MPa। সেখানে কিন্তু একটা ফিলেট ওয়েল্ড যেটা আমরা সাইটে করছি সেটার কিন্তু পারমিসেবল স্ট্রেস মাত্র 110 MPa। কাজেই আমরা কি করে আশা করতে পারি সামান্য ট্যাক ওয়েল্ড দিয়ে আমার হয়ে যাবে, ওই লোডটা ট্রান্সফার করতে পারবে? কখনোই পারবে না। আমার নির্দিষ্ট সাইজের একটা ওয়েল্ডিং নির্দিষ্ট লেন্থের জন্য আমাকে করতে হবে, তবেই কিন্তু দুটো রডের মধ্যে এই যে আমরা কানেকশানটা করছি সেখানে একটা রড থেকে আরেকটা রডের মধ্যে লোডটা কিন্তু ট্রান্সফার হবে, নাহলে কিন্তু ওই জয়েন্টটা ফেল করবে। আমি আরেকটা ভিডিও রিসেন্টলি করেছি যেটার মধ্যে কলামের মধ্যে কোথায় কোন রডটা কখন ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, কলামের কাস্টিং করতে গিয়ে এবং ফাউন্ডেশনের কাজ করতে গিয়ে কত রকমের ভুল হতে পারে যেটা আমরা নিজেদের জানতে অজান্তে করে থাকি, সেটা নিয়ে একটা বিস্তারিত এক প্রকার বলতে গেলে সিনেমা হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার ভিডিও। কিন্তু ভিডিওটা শেষে আমি এইটুকুনি তোমাদের অ্যাসিওর করতে পারি তোমরা এমন অনেক জিনিস জানবে যেটা হয়তো খুব সিনিয়র ইঞ্জিনিয়াররাও জানে না। এটা সম্পূর্ণভাবে প্রচণ্ড রকমভাবে বিভিন্ন সাবজেক্ট ঘাঁটার ফল এবং প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা দুটো মিশিয়ে করা হয়েছে। আমি আশা করি সেই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে আমি দিয়ে দিলাম। আজকের প্রেজেন্টেশনটা শুরু করা যাক। তো আমি আশা করব আমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে স্ক্রিনে। এখন দেখে নেওয়া যাক কীভাবে আমরা মিনিমাম যে লেন্থ দরকার দুটো রড ওয়েল্ডিং করে ল্যাপিং করার জন্য সেইটার ফর্মুলা একটা তৈরি করতে পারি। আমি এখানে দু ধরনের ফর্মুলা তৈরি করবো। একটা হলো জেনারেলাইজড ফর্মুলা, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন গ্রেডের স্টিল বিভিন্ন সাইজের ওয়েল্ড বসিয়ে দিলে অটোমেটিক্যালি সেটা একটা স্পেসিফিক ফর্মুলায় ক্যালকুলেট হয়ে যাবে। দেখা যাক কীভাবে হচ্ছে। প্রথমে আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে, যেমন গ্রেড অফ স্টিল। এখানে আমি FE 500 ধরে নিয়ে আমি প্রথম ফর্মুলাটাকে ডিরাইভ করেছি। FE 500 স্টিলের জন্য পারমিসেবল ইল্ড স্ট্রেস হলো 500 MPa। পারমিসেবল স্ট্রেস ফর ফিলেট ওয়েল্ড, অর্থাৎ যে ওয়েল্ডটা আমরা ইউজ করছি তার পারমিসেবল স্ট্রেস 110 MPa। মিনিমাম সাইজ অফ ওয়েল্ড, এই মিনিমাম সাইজ অফ ওয়েল্ড ডিপেন্ড করবে আমরা কি ডায়ামিটারের বার ইউজ করছি তার উপরে। ধরা যাক আমরা আপ টু 10 mm ডায়া যে বার ইউজ করছি তার জন্য মিনিমাম ওয়েল্ডিংয়ের সাইজ আমার ফিলেট ওয়েল্ডের জন্য হতে হবে 3 মিলিমিটার, মানে এর থেকে কম দেওয়া যাবে না। যদি 12 থেকে 20 মিলিমিটারের অবধি আমরা রিইনফোর্সমেন্ট ইউজ করি ডায়ার, তাহলে সেক্ষেত্রে 5 মিলিমিটার মিনিমাম ওয়েল্ডিং সাইজ দিতে হবে। যদি আমরা 22 থেকে 30 mm ডায়া অবধি রডের ইউজ করি, মানে 22-এর থেকে বেশি এবং 22 নিয়ে
আপ টু 30 মিলিমিটার ডায়া যদি ইউজ করি সেক্ষেত্রে 6 মিলিমিটার আমরা মিনিমাম ওয়েল্ডিং সাইজ দেবো। অর্থাৎ 8 খুব কমন যদি আমি ডায়াগুলোকে বলতে থাকি তাহলে 8 আর 10 mm ডায়ার জন্য আমরা দেবো হলো 3 মিলিমিটার মিনিমাম, 12, 16, 20 এগুলোর জন্য দেবো হলো 5 মিলিমিটার মিনিমাম, 25 mm ডায়ার রড এর জন্য দেবো হলো 6 মিলিমিটার মিনিমাম। নেক্সট হলো কোএফিশিয়েন্ট অফ ফিউশন ফেসেস 60 to 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য 0.7 হলো আমার নিতে হবে কোএফিশিয়েন্টটাকে। যদি দুখানা আমরা যে সারফেসের মধ্যে ওয়েল্ড করছি সেটার ফিউশন অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, সেক্ষেত্রে আমরা কোএফিশিয়েন্টটা নেবো হলো ওয়েল্ডিংয়ের জন্য 0.7। এটা স্ট্রেন ক্যালকুলেট করতে কাজে লাগে, আমরা পরবর্তীকালে যখন পরের স্লাইডগুলো দেখবো তখন বুঝতে পারবো। এবার আমি দেখে নেবো নোটেশনগুলো যেগুলো আমি ক্যালকুলেশনের জন্য ইউজ করেছি, যেগুলো আমার পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে, কেননা আমি পরবর্তীকালে যখন পুরো ফর্মুলাটাকে ডিরাইভ করবো এই নোটেশনগুলোকে ইউজ করবো। ডি মানে হলো ডায়ামিটার অফ রিইনফোর্সিং বার ইন মিলিমিটার, ক্যাপিটাল এস মানে হলো ওয়েল্ড সাইজ ইন মিলিমিটার, এফই মানে হলো পারমিসিবল ইল্ড স্ট্রেস অফ স্টিল ইন এমপিএ, মানে আমরা যে রডটা ইউজ করছি সেটার যে স্ট্রেস সেটা এমপিএতে নেবো। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ভুলবশত এমপিএর যে পিটা আছে পিটা স্মলে পড়ে গেছে, এটা কিন্তু আমাদের জেনে নিতে হবে, এটা কিন্তু ক্যাপিটালে হবে পিটা, মানে ক্যাপিটাল এম ক্যাপিটাল পি স্মল এ মানে মেগা পাস্কেল। যাই হোক, ভুল হতেই পারে কাজ করতে গিয়ে, আমি চাইলে এটাকে এডিট করে দিতে পারতাম কিন্তু আমি এডিট করলাম না এই কারণে, এটা বোঝানোর জন্য যে ভুল আমারও হয়, ভুল তোমাদেরও হয়, ভুল সবারই হতে পারে, এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। ভুল হলে শিখে নেওয়াটাই হলো আসল কাজের কথা। যাওয়া যাক পরের পয়েন্টগুলো। এল সাফিক্সে সাবস্ক্রাইব করে ডাব্লিউই মানে মিনিমাম এফেক্টিভ ওয়েল্ডিং লেন্থ রিকোয়ার্ড, আর এল সাফিক্সে সাবস্ক্রাইব করে ডাব্লিউএ মানে মিনিমাম অ্যাকচুয়াল ওয়েল্ডিং লেন্থ টু বি প্রোভাইডেড। আমরা এই এল ডাব্লিউএ যেটা আছে এইটাই প্রোভাইড করব। আবার এইটা ইকুয়ালস টু দেখা যাচ্ছে এল ডাব্লিউই প্লাস 2s, মানে এফেক্টিভ ওয়েল্ডিং লেন্থ যেটা হচ্ছে তার সাথে যে ওয়েল্ডিংয়ের সাইজ সেটা ডবল করে দিয়ে যোগ করে দেবো। মানে যদি আমরা ক্যালকুলেশন করে পাই এফেক্টিভ লেন্থ হচ্ছে 100 মিলিমিটার এবং আমরা যদি ওয়েল্ড সাইজ 5 মিলিমিটার ইউজ করে থাকি তাহলে 2s মানে 2 × 5 5 দুগুণে 10, আর লেন্থ আমার অলরেডি ছিল এফেক্টিভ লেন্থ হলো 100 মিলিমিটার, সেক্ষেত্রে হলো 100 + 10 110 মিলিমিটার। এটা আমাদের প্রোভাইড করতে হবে। এটা হলো অ্যাকচুয়াল ওয়েল্ডিং লেন্থ যেটা আমরা প্রোভাইড করবো। এটা দেওয়া হয় হলো যখন আমরা ওয়েল্ডিংয়ের স্টার্টিং আর এন্ডিং করি তখন কিন্তু শুরুর কিছুটা অংশ আর শেষের কিছুটা অংশ মানে ওয়েল্ডিংয়ের লেন্থের সেটা কিন্তু প্রপারভাবে হয় না, তাই জন্য ওইটুকুনি বাড়তি আমাদের ওইটা বাদ দিয়ে দিতে হয়। সেটা দেখা গেছে যে 2s এর সমান হয়, মানে স্টার্টিংয়ে একটা এস আর শেষের দিকে একটা এস। তো এটাকে আমরা যেটা পারফেক্টলি করতে পারছি না তাহলে ওই লিঙ্কটা আমরা অ্যাডিশনালি যোগ করে দিতে হবে। নাহলে আমরা যদি শুধু এফেক্টিভ লিঙ্ক দিই সেক্ষেত্রে অটোমেটিক্যালি ওইটা এফেক্টিভ লিঙ্ক আমরা কিন্তু পাবো না, সেক্ষেত্রে পাবো হলো এফেক্টিভ লিঙ্ক -2s পেয়ে যাবো। ওই জন্য 2s আমাদের প্লাস করে আগে দিতে হবে। দেখা যাক পরবর্তী স্লাইড, যেখানে আমরা এক্স্যাক্ট এখন ক্যালকুলেশনটা করব কিভাবে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি যার মাধ্যমে আমরা ওয়েল্ডিংয়ের লেন্থগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবো। এখানে প্রথমেই বলা হয়েছে ধরা যাক যে একটা এফি পারমিসিবল ইল্ড স্ট্রেসের ডি ডায়ার বার জয়েন করা হচ্ছে দুখানা বারকে ফিলেট ওয়েল্ডিংয়ের মাধ্যমে ইনস্টেড অফ কনভেনশনাল ল্যাপিং মেথড উইথ অ্যানিল ডয়ার। মানে আমরা তো অ্যানিল ডয়ার দিয়ে তার দিয়ে আমরা তো বাঁধি রডগুলোকে ল্যাপিং করার সময়, তার বদলে আমরা একটা রডকে একটা মানে কি দুখানা রডকে ল্যাপিং করব কনভেনশনাল ওয়েতে না করে ওয়েল্ডিংয়ের মাধ্যমে করব। রডটার ডায়া হলো 2 মিলিমিটার এবং স্টিল যেটা আছে আমরা কনস্ট্রাকশনের জন্য ইউজ করছি সেটা হলো এফি গ্রেড। এখানে আমি এইগুলোকে ভ্যারিয়েবল হিসেবে রেখেছি এই কারণে ফর্মুলাটা ডিরাইভ করার পরে তাহলে আমি একটা জেনারেল টার্মসে ফর্মুলাটাকে পাবো। এখন দেখা যাক কীভাবে ফর্মুলাটা আসছে। ম্যাক্সিমাম লোড দি বার সেকশন ক্যান টেক হলো ক্রস সেকশন এরিয়া অফ দি বার ইন্টু পারমিসিবল স্ট্রেস অফ দি বার। মানে একটা যে রড আছে সেই রড কতখানি লোড নিতে পারে, সে যতখানি স্ট্রেস নিতে পারে পারমিসিবল স্ট্রেস ইন্টু তার এরিয়া ততখানি লোড নিতে পারবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন একটা রডের পারমিসিবল স্ট্রেস কত হবে, তার যে এফির ভ্যালু আছে সেটাই তার পারমিসিবল ইল্ড স্ট্রেস, আর ক্রস সেকশনাল এরিয়া মানে রডের ডায়ার উপর সেটা ডিপেন্ড করবে। আমরা জানি ক্রস সেকশনাল এরিয়া মানে হলো π/4 ডি স্কোয়ার। ডিটাকে আমি এখানে ভ্যারিয়েবল হিসেবে রেখেছি, ডি এর ডায়া যাওয়া হবে মিলিমিটারে সেটা তখন বসে যাবে। এখন এখানে বসবো না, আমরা ফর্মুলাটাকে ডেরিভেট করবো ইন্টু এফি। এফি মানে হলো পারমিসিবল স্ট্রেস, তাহলে এটা করে যাওয়া হবে এত নিউটন হলো আমার টোটাল তাহলে লোড ওই রডটা কিন্তু নিতে পারে। এটা হলো 1 নম্বর সলিউশন। এবার সেকেন্ড সলিউশনে যাওয়া যাক, পারমিসিবল লোড স্ট্রেংথ অফ দি ফিলেট ওয়েল্ডিং। মানে আমরা যে ওয়েল্ডিংটা ইউজ করছি সেটা কতখানি লোড নিতে পারে, এইটা ইকুয়ালস টু হলো কোএফিশিয়েন্ট মানে যে ওয়েল্ডিং কোএফিশিয়েন্টটা পেয়েছি আমরা সেটা ইন্টু ওয়েল্ড সাইজ
মানে যে সাইজে ওয়েল্ড ইউজ করছি সেটা ইন্টু পারমিসেবল স্ট্রেস ইন দি ফিলেট ওয়েল্ড, মানে আমরা যে ফিলেট ওয়েল্ডটা ইউজ করছি তার পারমিসেবল যে স্ট্রেসটা সেটা ইন্টু লেন্থ অফ দি ফিলেট ওয়েল্ড, মানে আমরা যতখানি লেন্থের ফিলেট ওয়েল্ডটা করছি সেটা। তাহলে এইটাকে যদি আমি ভ্যালুগুলো বসে তাহলে দেখা যাবে 0.70, কেননা ধরেই নিচ্ছি 60 থেকে 90 ডিগ্রির মধ্যেই ফিউশন ফেস হবে, এর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম রডের ক্ষেত্রে। মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল এস, এস মানে হলো ওয়েল্ড সাইজ, মাল্টিপ্লাইড বাই 110 যেটা হলো আমি বলে দিয়েছি পারমিসেবল স্ট্রেস অফ দ্য ফিলেট ওয়েল্ড ওয়েল্ডিংয়ের জন্য, মাল্টিপ্লাইড বাই এল ইন্টু এল সাবস্ক্রিপ্ট করে ডাব্লিউই মানে এফেক্টিভ লেন্থ যেটা ওয়েল্ডিংয়ের, এত নিউটন। এটা হলো সেকেন্ড সলিউশন। এবার দেখা যাক এই স্লাইডটায় আমরা কি করব, একটা রড যে ম্যাক্সিমাম লোড নিতে পারছে সেটা কত, তার ক্রস সেকশনাল এরিয়া ইন্টু তার পারমিসেবল স্ট্রেস, সেটা আমরা আগে ক্যালকুলেট করেছি। সিমিলারলি আমরা ক্যালকুলেট করেছি যে একটা ওয়েল্ডিং ম্যাক্সিমাম কতখানি লোড নিতে পারছে। এবার আমরা কি ডিজাইন করব, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হলো রডটা যাতে দুটো যে রড আছে তাদের জয়েন্টে যাতে পুরো লোড ট্রান্সফারটা হয়। তাহলে ম্যাক্সিমাম কত লোড ট্রান্সফার হতে পারে? ম্যাক্সিমাম লোড ট্রান্সফার হবে কতখানি, যতখানি আমার ওই রডটা নিতে পারে ততখানি হবে, তার বেশি তো সম্ভব নয়, কেন তার বেশি হলে তো রডটাই ফেল করে যাবে। তাহলে আমি এখানে করব কি, আমি ওয়েল্ডিংটাকে ডিজাইন করব হলো ম্যাক্সিমাম ওই রডটা যত লোড নিতে পারে তার জন্য। তাহলে সেক্ষেত্রে আমি ওয়েল্ডিংয়ের জন্য সেপারেটলি স্ট্রেংথ বের করেছি ইকুয়েশন, আর লোড টোটাল কত রড নিতে পারে সেটার জন্য ইকুয়েশন বের করেছি, দুটোকে ইকুয়েট করব। আমি ধরে নিচ্ছি এখানে FE 500 গ্রেডের রিইনফোর্সমেন্ট ইউজ করব আর 6 মিলিমিটার ওয়েল্ড সাইজ ইউজ করব। যদি এই মুহূর্তে এটা কাজে লাগবে না, কেননা আমি আগে জেনারেল সলিউশনটাকে তৈরি করব, তারপরে বাকি আমি অন্য স্পেসিফিক সলিউশনে যাব। এখন তাহলে আমরা সলিউশন 1 আর সলিউশন 2কে ইকুয়েট করছি। সলিউশন 1 ছিল হলো আমার π/4 d² ইন্টু FE, এবং সলিউশন 2 ছিল হলো 0.70 ইন্টু ক্যাপিটাল S ইন্টু 110 ইন্টু LWE। অর্থাৎ এখানে সলিউশন 1 আর 2কে ইকুয়েট করলে দেখা যাচ্ছে যে π/4 d² ইন্টু FE ইকুয়ালস টু 0.70 ইন্টু S ইন্টু 110 ইন্টু L ইন্টু WE। এবার আমি চাইছি কি, আমার উদ্দেশ্য কি বের করা? আমার উদ্দেশ্য হলো কতখানি ওয়েল্ডিংয়ের লেন্থ লাগছে সেটা বের করা, কেননা বাকি ডেটা আমি সাইটে পেয়ে যাব। আমার কি গ্রেডের রড আছে আমি সাইটে পেয়ে যাব, আর আমার কতখানি সাইজের ওয়েল্ডিং দেবো সেটা আমার ডিটারমাইন করা আগে থেকে। তাহলে আমার যেটা জানতে চাইছি, যেটা আমরা জানি না, সেটা হলো ওয়েল্ডিংয়ের লেন্থ। এই ওয়েল্ডিংয়ের লেন্থ তাহলে বের করতে হবে। তাহলে আমি এই ওয়েল্ডিংয়ের লেন্থটাকে একদিকে রেখে বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে আমার দাঁড়াবে হলো LWE ইকুয়ালস টু π ইন্টু d² ইন্টু FE, এগুলো উপরে আছে, নিচের দিকে চলে আসবে হলো এই 4টা তো অলরেডি আছে সেটা নিচে থেকে যাবে, এই যে 0.7 আছে এটা নিচে চলে আসবে ক্রস মাল্টিপ্লিকেশনের জন্য, এই যে ক্যাপিটাল Sটা আছে এটা এদিকে চলে আসবে, এই যে 110 আছে এটাও নিচে চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে আমার ফর্মুলাটা হয়ে গেল, আপাতত দাঁড়ালো LW ইকুয়ালস টু π d² FE ডিভাইড বাই 4 ইন্টু 0.7 ইন্টু S ইন্টু 110। এবার আমি নিচের পার্টটা দেখা যাচ্ছে অনেকগুলো ভ্যালু আছে, তাহলে আমি ভ্যালুটাকে কনভার্ট করে নিয়ে ফর্মুলাটাকে আরও ছোটো করে দিতে পারি। সেটা হলো LW ইকুয়ালস টু FE ইন্টু π ইন্টু d² বাই 308, অর্থাৎ 308 ইন্টু S, এত mm লেন্থ। এটা হলো আমার সলিউশন নাম্বার 3। এবার সলিউশন নাম্বার 4-এর দিকে যাব। ওটা আমার ছিল হলো এফেক্টিভ লেন্থ। এবার অ্যাকচুয়ালি আমি কতখানি ওয়েল্ডিং লেন্থ প্রোভাইড করব। আমরা প্রথমের দিকেই জেনেছি যে অ্যাকচুয়াল ওয়েল্ডিং লেন্থ যেটা প্রোভাইড করতে হবে সেটা হলো এফেক্টিভ ওয়েল্ডিং লেন্থ প্লাস 2 ইন্টু ওয়েল্ড সাইজ, অর্থাৎ অ্যাকচুয়াল ওয়েল্ডিং লেন্থ LWA হবে হলো FE ইন্টু π ইন্টু d² ডিভাইডেড বাই 308 ইন্টু S, যেটা আমরা আগে অলরেডি পেয়েছি, মানে এটাই হলো এফেক্টিভ ওয়েল্ডিং লেন্থ প্লাস 2S, এত এটা হলো সলিউশন 4, এবং এটাই হলো আমার আসল জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাটার মধ্যে থেকে আমি যে কোনো ধরনের স্পেসিফিক ফর্মুলা তৈরি করতে পারবো। এই জেনারেল ফর্মুলাটা মনে রাখাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমাদের সাইট টু সাইট কিন্তু গ্রেড অফ স্টিল চেঞ্জ হয়ে যেতে পারে, আর কি চেঞ্জ হতে পারে, সাইজ অফ ওয়েল্ড চেঞ্জ হয়ে যেতে পারে, এবং আর কি চেঞ্জ হতে পারে, রডের ডায়াটা চেঞ্জ হয়ে যেতে পারে। কাজেই আমি তো রডের ডায়ার জন্য স্পেসিফিক একটা ফর্মুলা জেনারেট করব, কাজেই রডের ডায়াটা চেঞ্জ হলো সেটা নিয়ে আমার চিন্তার ব্যাপার নেই, কিন্তু FE আর S মানে সাইজ অফ ওয়েল্ড আর গ্রেড অফ স্টিল,
এই দুটো যেহেতু একটা ভ্যারিয়েবল, এটা আমাদের প্রিডিটারমাইন ভ্যারিয়েবল, এইটাকে আমরা রেখে দিয়ে বাকিটার জন্য আমি ফর্মুলাটাকে সিম্পল করব। মানে খুব সহজভাবে বলতে গেলে আমি শুধু ডি এর টার্মসে ফর্মুলাটাকে বের করব। তাহলে দেখা যাক, আমি ধরে নিচ্ছি FE 500 গ্রেডের স্টিল আছে আর 5 mm সাইজের ওয়েল্ডিং আছে, ঠিক আছে। 5 mm সাইজের ওয়েল্ড যদি থাকে আর FE 500 গ্রেডের যদি স্টিল থাকে, সেক্ষেত্রে হবে হলো LWA, মানে অ্যাকচুয়াল যেটা আমাদের প্রোভাইড করতে হবে সেটা হয়ে যাবে হলো FE ইন্টু পাই ইন্টু d²/308 ইন্টু S প্লাস 2S। এই ক্ষেত্রে FEর জায়গায় বসে যাচ্ছে হলো 500, মানে এখানে ছিল FE, তার জায়গায় বসে গেল এখানে 500, কারণ FE 500 গ্রেডের স্টিল ইউজ করেছি, যার পারমিসিবল ইল্ড স্ট্রেস হলো 500। পাইটা পাই থাকবে, d²টার জায়গায় আমি d² রেখে দেবো, ঠিক আছে। এবার নিচের দিকে ছিল হলো আমার 308ই থাকবে। S মানে সাইজ অফ ওয়েল্ড, এর জায়গায় 5 বসে গেল, এখানে প্লাস ছিল 2S, তার মানে 2 ইন্টু 5। এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 500 ইন্টু পাইটাকে গুণ করতে পারবো, আর নিচে 308 ইন্টু 5 গুণ করতে পারবো, আর 2 ইন্টু 5 এটাকে গুণ করতে পারবো। এটাকে করলে দাঁড়াবে হলো 1.02 d² প্লাস 10 mm। এটা হলো সলিউশন 5, এবং এটা একটা স্পেসিফিক সলিউশন। স্পেসিফিক সলিউশন মানে কি, FE 500 গ্রেড স্টিলের জন্য এবং বার ডায়া 12 মিলিমিটার থেকে যদি 20 মিলিমিটার হয়, মানে আমি ধরে নিচ্ছি 12 মিলিমিটার থেকে 20 মিলিমিটার যদি বার ডায়া হয়, এবং তার ক্ষেত্রে মিনিমাম যে ওয়েল্ড সাইজ দিতে হবে 5 mm দিতেই হবে, সেটা আমরা আগেই জেনেছি। সেইটাকেই যদি ধরে রাখি তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা আমার আসবে হলো 1.02 d² প্লাস 10 mm। আমার মনে হয় এটা মনে রাখা খুব সহজ, এবং এই ফর্মুলাটা কিন্তু বিশ্বাস করো তোমরা কেউ জানে না, এটা ডিরাইভ করা। এবং সাইটে অলরেডি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় হয়তো আমরাও দিয়েছি কখনো কখনো ভুলভাল আরবিট্রারলি কিন্তু ওয়েল্ডিংয়ের লেন্থ করে দিয়েছি অনেকেই, হয়তো সবাই করিনি কিন্তু অনেকেই করেছে, কেননা এটা কিন্তু আমাদের কোথাও শেখানো হয় না। তাহলে এটা গেল একটা স্পেসিফিক সলিউশন। নেক্সট স্লাইডে দেখি, আমি নেক্সট স্লাইডে বিভিন্ন রকমের বারের ডায়ার জন্য এবং বিভিন্ন সাইজের ওয়েল্ডিংয়ের জন্য এবং বিভিন্ন গ্রেডের স্টিলের জন্য যে ফর্মুলাগুলো আসছে ওই জেনারেল ফর্মুলা ধরে সেটা ক্যালকুলেট করে দিয়েছি। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু মিনিমাম ওয়েল্ড সাইজ ইউজ করেছি, আমরা কিন্তু এর থেকে চাইলে বেশি ওয়েল্ড সাইজে ইউজ করতে পারি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার এখানে এই সূত্রে বলে রাখা ভালো, যদি আমরা কখনো 8 mm এর থেকে বেশি ওয়েল্ড সাইজ ইউজ করি তাহলে কিন্তু আমরা একটা সিঙ্গেল রানে কখনো ওয়েল্ডটা করবো না। মানে একটা জায়গা থেকে ওয়েল্ডিং শুরু করে আরেকটা জায়গা অবধি যে আমরা যাচ্ছি, সেটা কিন্তু যদি থিকনেস ওয়েল্ডিংয়ের 8 mm এর বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা রানে আমি 8 mm বেশি থিকনেস পুরো প্রোভাইড করবো না, 8 mm অর পার্ট দেওয়ার অফ করে ইনক্রিজ করবো। মানে যদি আমার ধরা যাক 12 mm ওয়েল্ডিং করতে হবে কোথাও, সেক্ষেত্রে আমরা প্রথমে 8 mm করবো, তারপরে 4 mm আরেকবার করবো, একবারে কিন্তু 12 mm করবো না, এটা মাথায় রাখা আমাদের দরকার। তো আমি যেটা এখানে ক্যালকুলেট করে রেখেছি, আপ টু 10 mm ডায়া যদি বার হয়, মিনিমাম ওয়েল্ড সাইজ তাহলে আমরা জানি 3 মিলিমিটার, সেক্ষেত্রে FE 500 বা FE 500D এর ক্ষেত্রে আমার আসছে হলো ফর্মুলাটা 1.70 d² প্লাস 6 mm, এবং FE 550 ক্ষেত্রে আসছে হলো 1.87 d² প্লাস 6 mm। যদি 12 থেকে 20 মিলিমিটার ডায়ার রড হয়, সেক্ষেত্রে মিনিমাম ওয়েল্ড সাইজ হবে 5 mm, এবং FE 500 গ্রেডের স্টিলের ক্ষেত্রে আসছে হলো 1.02 d², যেটা আমরা আগেই পেয়েছি, মানে 1.02 d² প্লাস 10 mm, এবং FE 550 ক্ষেত্রে ওই ফর্মুলাটা করলে হবে হলো 1.122 d² প্লাস 10 mm। এবার দেখা যাক যদি 22 মিলিমিটার থেকে 30 মিলিমিটার মধ্যে রডের ডায়া হয়, সেক্ষেত্রে ওয়েল্ডিংয়ের সাইজ কী হবে, সেক্ষেত্রে ওয়েল্ডিংয়ের সাইজ হবে কিন্তু 6 মিলিমিটার মিনিমাম, এবং সেক্ষেত্রে আমার যে লেন্থটা আসবে সেটা হবে হলো 0.5 d² প্লাস 12 মিলিমিটার, এবং 550 ক্ষেত্রে আসবে হলো 0.935 d² প্লাস 12 মিলিমিটার। এখানে একটা ছোট্ট জিনিস আমি বলে রাখি, আমরা এখানে দুটো জিনিস দেখতে পারবো, আমাদের যত ওয়েল্ড সাইজ বাড়বে তত কিন্তু আমাদের লেন্থটা কমবে, এটা একটা ব্যাপার। আবার আরেক দিকে যত আমাদের গ্রেড অফ স্টিল বাড়বে তত কিন্তু ওয়েল্ডের লেন্থটা বাড়বে। তার কারণ হলো ওয়েল্ড সাইজ বাড়ছে মানে আমরা অল্প লেন্থের মধ্যে বেশি স্ট্রেংথ প্রোভাইড করতে পারছি ওয়েল্ডিংয়ে, তাই জন্য আমাদের টোটাল লেন্থটা কম লাগছে। আবার এদিকে যখন আমাদের স্টিলের স্ট্রেস বেড়ে যাচ্ছে, আমি যেহেতু ধরে নিচ্ছি পুরো লোডটাকেই ট্রান্সফার করাবো দুটো রডের মধ্যে, অর্থাৎ ওই যে রড দুটো যা নিতে পারে ম্যাক্সিমাম স্ট্রেস তার পুরোটাই ট্রান্সফার করাবো, সেক্ষেত্রে অটোমেটিক্যালি যদি রডের পারমিসিবল ইল্ড স্ট্রেস বেড়ে যায়, তার মানে সে বেশি আরও লোড নিতে পারবে, সেক্ষেত্রে আমাদের বেশি লোডের জন্য ওয়েল্ডিংটাকে ডিজাইন করতে হচ্ছে, তার মানে অটোমেটিক্যালি ওয়েল্ডিংয়ের লেন্থ বেড়ে যাবে যদি সাইজটাকে কনস্ট্যান্ট রাখি। মানে ওয়েল্ডিংয়ের সাইজ কনস্ট্যান্ট রেখে গ্রেড বাড়ালে স্টিলের লেন্থ বাড়বে ওয়েল্ডিংয়ের, আবার যদি আমরা স্টিলের গ্রেডটাকে কনস্ট্যান্ট রেখে ওয়েল্ডিংয়ের সাইজ বাড়াই, সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েল্ডিংয়ের লেন্থ কমে যাবে। এটাই ছিল আমার প্রেজেন্টেশন।
হয়ে গেল আমাদের ওয়েল্ডিংয়ের রড ল্যাপিংয়ের ফর্মুলা আবিষ্কার, যেটা কেউ আগে করেনি। আমি আশা করবো এই ভিডিওটা তোমাদের নলেজ অনেকখানি বাড়িয়েছে এবং ছোট্ট এই যে ফর্মুলাটা তোমরা ডেরিভেশন দেখলে এটা তোমরা সহজেই মনে রাখতে পারবে এবং অন্যদের সবাইকেও শেখাতে পারবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই শেয়ার করো, বেশি করে শেয়ার করো, যাতে আমি সবার কাছে পৌঁছে যেতে পারি খুব সহজেই। কেননা আমি বিশ্বাস করি শেখার জন্য কখনোই ভাষাটা বাধা হওয়ার উচিত না, এবং দ্বিতীয়ত শেখার জন্য কখনোই কিন্তু মানিটারি যে অ্যাসপেক্টটা থাকে, পয়সা খরচার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু কখনোই বাধা হওয়া উচিত না। কারণ আমি নিজে ভুক্তভোগী এই জিনিসগুলোর জন্য। আমি কোনোদিনও যখন চ্যানেলটা আরেকটু গ্রো করবে এই নিয়ে এই প্রসঙ্গে কিছু কথা বলবো, আমার জীবনের ঘটনাগুলো আমি বলবো। আপাতত আজকে এইটুকুনি থাক। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে এবং এই থামস আপ, লাইক মানে হলো থামস আপ, কখনোই কিন্তু এরকম করে দিও না আমাকে, তাহলে আমি কিন্তু পুরো ডুবে যাব। তোমরা আমাকে থামস আপ দাও এবং কমেন্ট করো, নিচে তোমাদের ফিডব্যাক দাও। আমি জানি কিছু প্রবলেম হচ্ছে সাউন্ড নিয়ে, ভিডিও নিয়ে, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করে দেওয়ার। সেট আপটা নতুন, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তোমাদের সাপোর্টটা সবসময় আমার সাথে রেখো, আমার পাশে থেকো, বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। ও হ্যাঁ, আরেকটা কথা, পরের ভিডিওগুলো একটু ছোটো করার চেষ্টা করবো। জানি বেশি বড় হয়ে যাচ্ছে, তোমরা অধৈর্য হয়ে পড়ছো।